This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিংহম কবেকার সিনেমা 2017 সালে প্রথম পার্টটা রিলিজ করেছিল, তারপর তো আরও দুটো সিকুয়েল হয়ে গেছে, কিন্তু রাজ্যের পরিষদীয় মন্ত্রী বোধহয় এখনও সিংহম পার্ট 1টা দেখে উঠতে পারেননি, না হলে বুঝে যেতেন যা করার সঙ্গে সঙ্গে করতে হয়। সেই গুড ব্যাড আগলি বলে একটা সিনেমা ছিল, জানেন তো, ক্লিন্ট ইস্টউড ছিল, তাতেও একটা রকম ডায়ালগ ছিল, ভিলেন এসছে মারতে ক্লিন্টকে, এসে বহু কথাবার্তা বলছে টলছে, তো বাথটবে চান করছিল ক্লিন্ট ইস্টউড, সে ফ্যানার আড়াল থেকে কখন যে পিস্তল হাতে তুলে নিয়েছে খেয়াল করেনি, এত কথা বলতে ব্যস্ত ছিল ভিলেন, ব্যাস মাঝখান থেকে দাম করে গুলি করে ভিলেনকে উড়িয়ে দিয়েছে। আর তারপর তার সেই বিখ্যাত ডায়ালগ, ইফ ইউ হ্যাভ টু শুট শুট, ডোন্ট টক। এটা হচ্ছে সেরকম আর কি। এটা হিন্দি সিনেমায় পরে বিভিন্ন জায়গায় কপি টপি করেছিল, কিন্তু অরিজিনাল ওটা, যা করার সঙ্গে সঙ্গে করো, কথা বলো না। দেখুন, এটাই হচ্ছে আপ্তবাক্য, জানেন তো, ওই সিংহমের কথাটাও তাই, ওই বললাম দেখলে বুঝে যেতেন। এই 24 ঘন্টাটা সময় দিয়েই বড় মুশকিল করে ফেলেছে। এই সিংহমে প্রকাশ রাজ ভিলেন ছিলেন, নায়ক পুলিশ অফিসার অজয় দেবগন। প্রকাশ রাজ সিংহমের ট্রান্সফারের ব্যবস্থা করে ফেলেছিলেন, শুধু ছোট্ট একটা ভুল করে ফেলেছিলেন। সিংহমের ট্রান্সফার লেটারটা তিনি থানায় গিয়ে হাতে হাতে ডেলিভারি তো করে এসেছিলেন, কিন্তু ওই লেটারের সিদ্ধান্তটা যে কার্যকর হতে 24 ঘন্টা সময় লাগবে, আর এই 24 ঘন্টা সময়টা যে তার বিড়ম্বনার জন্য যথেষ্ট, এটা তার মাথায় ছিল না। ফলে ওই ট্রান্সফার অর্ডারটা কার্যকর হওয়ার আগেই ভিলেন প্রকাশ রাজের বাড়িতে ঢুকে ওই দুষ্টের দমন করার কাজটা সেরে ফেলেছিলেন নায়ক অজয় দেবগন। এই শিক্ষাটা মনে হচ্ছে, বললাম, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েরও একটু নিয়ে নেওয়া প্রয়োজন ছিল, কারণ তিনি তো শুধু রাজ্যের পরিষদীয় মন্ত্রী নন, তিনি বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানও বটে। মানে বিধানসভায় তৃণমূল বিধায়কদের লোকাল গার্জিয়ান বলতে পারেন শোভনদেব বাবুকে। কেউ ভালো করলে তাকে প্রশংসা করবেন, পিঠ চাপড়ে দেবেন, কেউ ভুল করলে তাকে বকাঝকা করবেন, শাসন করবেন। এই শাসন করার প্রাথমিক দায়িত্বটা এটা কিন্তু খড়দার বিধায়কের ওপরে। এবার সেই এখতিয়ার থেকেই তিনি আজ বৈঠকে বসেছিলেন। বিষয় কি? বৈঠকের বিষয়টা খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সাম্প্রতিক। এই হুমায়ুন কবির ইদানিং যে সমস্ত কয়েকদিনের মধ্যে মন্তব্যগুলো করেছেন না, ওই ভরতপুরের বিধায়ক, এবার সেইগুলোকে বিচার করতে হবে। ভরতপুরের বিধায়ক বলে বসেছিলেন তার কাছে দলের থেকেও জাতি বড়। এবার সেই জাতিসত্তার অধিকারেই তিনি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে ঠুসে দেবেন বলেছিলেন। এবার হুমায়ুনের যুক্তি যাই হোক, তার জবাব কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটিকে সন্তুষ্ট করতে পারেনি। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামীকাল ভরতপুরের বিধায়ককে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আগামীকাল, খেয়াল রাখুন, তার মানে 24 ঘন্টা। তার মানে তারাও ওই 24 ঘন্টার একটা সময় নিয়ে ফেললেন, একই সঙ্গে 24 ঘন্টার সময় দিয়েও ফেললেন। কি এবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকে যখন আমি বিধায়ক থাকি না, যখন বিধায়ক তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত। এই জায়গাটা ভুলে যাওয়ার পর ওকে চিঠি দেওয়া হয়েছিল, ঠিক করেছে আগামীকাল ওকে ডেকে পাঠাবো এখানে, এবং ওকে কালকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে, ডেকে পাঠিয়ে আমরা অফিস আমাদের বন্ধু দলের কিছু নির্দেশ আছে আমরা সেটা। দেখুন, সিদ্ধান্ত কী হবে সেটা আজ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ঘোষণা করেননি, কিন্তু যেটুকুনি বলেছেন তাতে তো পরিষ্কার এই তৃণমূল নামক দলটা হুমায়ুন কবিরের ওপর বেশ কিছু বিধি নিষেধ এগুলো আরোপ করতেই পারে, মানে হয়তো সেইগুলো করতেই চলেছে। আর দেখুন, ওষুধ যদি একটু কড়া ডোজের হয় তাহলে হুমায়ুন কবিরকে শাস্তির মুখে পড়লেও পড়তে হতে পারে। এবার এর মাঝখানে আরও একটা জিনিস থাকতে পারে, মুখ বন্ধ টুক বন্ধ, এরকম অনেক কিছু। এবার এত কিছুর কারণ কি, বা শাস্তির সম্ভাবনার কারণ কি? কারণ দুটো। এক, মাস 5 আগেও শোকজের মুখে পড়েছিলেন হুমায়ুন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে নেই? সেই বলেছিলেন 2026-এই তিনি উপমুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চান। এটা বলে তো নিজের দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন। এবার প্রকাশ্যে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন, তাতে কিন্তু পুরস্কারের বদলে হুমায়ুনের ভাগ্যে তিরস্কারটাই জুটেছিল। তৃণমূল তাকে শোকজ করেছিল। অর্থাৎ ক্লাসের মনিটরের খাতায় দুষ্টু ছেলে হিসেবে হুমায়ুনের নামটা অনেকদিন আগের থেকেই উঠে গেছে। এটাই দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা কি? 5 মাস আগে শোকজের জবাবে ভরতপুরের বিধায়ক বলেছিলেন তিনি অনিচ্ছাকৃত ভুল করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার মনে যা আছে তিনি সবার সামনে বলে ফেলেছিলেন। এবার দলের সমস্যা হবে কি হবে না অত শত কিচ্ছু ভাবেননি। সাদা মনে কাদা নেই, এইটা আবার বলে ভুল করলাম। সাদা নেই কাদা নেই থেকে আজকে আরও অনেক জটিল ব্যাপার আছে, পরে বলবো। কিন্তু এইখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা থেকে তো পরিষ্কার হুমায়ুন কবির যা করেছেন ইচ্ছাকৃতভাবে করেছেন, এবং সেজন্যই শোকজের জবাবে তিনি লিখেছেন যা বলেছেন তা ব্যক্তিগতভাবে বলেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে যে ঠুঁসে দেওয়ার কথা আর দলের থেকেও জাতিকে এগিয়ে রাখার বিষয়টা, এটা তার মানে শৃঙ্খলা রক্ষা কমিটি ধরছে যে তিনি ভেবে চিন্তেই বলেছেন। কিন্তু এই যুক্তিতে চিড়ে ভেজেনি, জানেন তো। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করে যে ভোটে জেতার পর একজন নেতার ব্যক্তিগত মতামত বলে কিছু থাকতেই পারে না, ফলে হুমায়ুন কবির যা বলেছেন তা একজন বিধায়কের মতামত হিসেবেই তারা ধরছেন। এবার সেটা যখন ধরেছেন তখন নিঃসন্দেহে তারা পদক্ষেপ করতে পারেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ তারা করতে চলেছেন। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ আর সিদ্ধান্ত রূপায়ণের মাঝখানে আবার তো সেই 24 ঘন্টা, এই একটা দিনের ফারাক তো রয়েই গেছে। এই ফারাকটাকেই সুযোগ হিসেবে কি কাজে লাগাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক? দেখুন, সিনেমায় 24 ঘন্টার সময়কে কাজে লাগিয়েছিল সিংহাম, আর রিয়েলে সময়ের সদ্ব্যবহার করেছেন হুমায়ুন কবির। উনি সঠিক কথাই বলেছেন। দলে থাকতে হলে আমাকে তো শৃঙ্খলা মানতেই হবে, তো সেটা তো আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য ওনার ক্ষেত্রেও তো প্রযোজ্য না, শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন, না ববিদার ক্ষেত্রে অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়? আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে তার শোকজ হলো না কেন? কি বুঝলেন? ওই মাঝখানের সময়টা যেটুকুনি রয়েছে সেটাকে সদ্ব্যবহার করে নেওয়া, এটাকেই বলে। ওই বলে না যে জানে না 24 ঘন্টা পরে কাল কিসনে দেখা, কাল কি আছে কেউ জানে নাকি, কালকে যদি মুখ বন্ধ হয়ে যায়, এখন তো মুখটা খোলা আছে, সুতরাং যা বলার মনের খুশিতে বলে যাই। আর হয়তো তিনি ভাবছেন যে একবার শৃঙ্খলা ভাঙলেও যা হবে, বারবার শৃঙ্খলা ভাঙলেও তাই হবে। ওই একবার খুন করলেও ফাঁসি, আর একাধিক খুন করলেও ফাঁসি, সুতরাং খুন করলে একাধিক করাই ভালো, এরকম একটা থিওরি আর কি ঠিক করে নিয়েছেন। এখানে তার ফেলুদা নেই, সেই বলে দেবেন কত মাসের ফাঁসি। মনে হচ্ছে হুমায়ুন কবির কিন্তু এই থিওরিতেই চলছেন। তাই তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার আগে মনের ভেতর যা কথাগুলো জমে আছে সব উজাড় করে দিচ্ছেন। এমনিতেই তৃণমূলকে যথেষ্ট সংকটে ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। এবার তারপর আর যা বললেন তাতে তো দেখে মনে হচ্ছে তিনি ঠিক করেছেন যে ডুবতে যদি হয় তাহলে সবাইকে নিয়ে ডুববো। মানে এক হাত দিয়ে ফিরহাদ হাকিমকে পাকড়েছেন, আর এক হাত দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পাকড়েছেন। এবার ভাবুন, একজন ডুবন্ত ব্যক্তি তিনি যদি কাউকে চেপে ধরেন তাহলে কিন্তু তাদের ডুবে যাওয়ার উপক্রম হয়। এটাই কি চাইছেন হুমায়ুন কবির? দেখুন, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন ফিরহাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি সাসপেন্ড না হন তাহলে তিনি কেন হবেন? ফিরহাদ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে থাকেন বলেই কি ছাড়? এবার ভাবুন কত ভয়ঙ্কর কথা, দুজন মন্ত্রী তারা কেন সাসপেন্ড হবেন না, কেন এক যাত্রায় পৃথক ফল হবে, এটা নিয়ে শুধু প্রশ্ন তুলেই থামেননি। রেফারেন্সটা কোথায় টানলেন? জিওগ্রাফিক্যাল রেফারেন্স। মুখ্যমন্ত্রীর বাড়ির এত গজের মধ্যে থাকে, মানে গোটা ব্যাপারটাকে জুড়ে দিলেন কোথায় একবার ভেবে দেখুন তো। যাই বলুন,
মনে হচ্ছে একদম বেপরোয়া হয়ে গেছেন, জানেন তো। এবার এই প্রশ্নগুলো তোলা মানে ফিরহাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ কি বলেছিলেন সেটা তো ফের একবার লোকের সামনে উঠে আসার সুযোগটা করে দিলেন হুমায়ুন কবির। তার ঠ্যাংটা তো ভেঙে দেন কেন সেটাই দেখে না কেন কেন এরকম কথা সহ্য করবে কে? बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ঠুসে দেবো ইজ ইকুয়াল টু ঠ্যাং ভেঙে দেবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ হুমায়ুন নিজেই সিদ্দিকুল্লাহকে কোট করেছিলেন, কিন্তু ফিরহাদ হাকিমের কোন কথাটাকে তিনি শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে মনে করছেন না সেটা পরিষ্কার করে বলেননি, কিন্তু শৃঙ্খলা ভঙ্গের ইঙ্গিত তো দিয়েছেন। তাহলে এক্ষেত্রে অনুমানই ভরসা, মানে অনুমান করছি যদি মিলে যায় তাহলে মিলে যাবে। ধরতে হবে যে ওই যে কটা বক্তব্য নিয়ে একটু বিতর্ক হয়েছে, মানে এই ধরুন যেটা বললেন আর কি, জাত ইজ ইকুয়াল টু মুসলিমরা একদিন সংখ্যাগুরু হবে, বা জাত ইজ ইকুয়াল টু যারা মুসলিম নয় তারা দুর্ভাগা। সে যাকগে, সে যা বলেছেন আর কি। এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন সেটা সবাইকে মনে করিয়ে দেওয়াটা। এবার এটা যতবার মনে করাবেন তত তো তৃণমূলের অস্বস্তি বাড়বে। কারণ একবার খেয়াল করে দেখুন, যখন ওই কথাগুলো প্রকাশ্যে এসছিল তারপরে তৃণমূলের রিয়াকশানটা কীরকম ছিল, থামা এরকম একটা ব্যাপার। ইভিন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী নিজে ফিরহাদ হাকিমকে বলেছেন ঠিক বলছো না। বা তারপরেও সেই ব্যাপারটা, সেই অস্বস্তির জায়গাটা আরেকবার চুলকিয়ে দেওয়ার সুযোগটা কেন নিলেন হুমায়ুন? দেখুন, কেন নিলেন এবং কেন দিলেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। আমরা শুধু 1-2 করে ওই সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করতে পারি। দেখুন, প্রথম সম্ভাবনা কি, হুমায়ুন কবির হয়তো নিজেকে আলটিমেট ক্রুসেডার, মানে একদম শেষ যোদ্ধা, যেরকম বলে না সচ্চা ধর্মযোদ্ধা, এই বলে নিজেকে প্রমাণ করতে চাইছেন। যুদ্ধের ময়দানে যাকে নিজের লোকেদের হাতেই লড়তে লড়তে শহীদ হতে হচ্ছে, সংখ্যালঘুদের মুখ খোলায় তৃণমূল শাস্তি দিচ্ছে অথবা তার উপর বিধি নিষেধ আরোপ করছে, এরকম একটা ব্যাপার লোকের সামনে তুলে ধরার চেষ্টা। আর ফিরহাদ হাকিম বা সিদ্দিকুল্লাহ চৌধুরী তারা একই অপরাধ করে ছাড় পেয়ে যাচ্ছে, কারণ তাদের মাথার ওপর কারুর হাত রয়েছে, কিন্তু তিনি একা, একমেব দ্বিতীয়ম, একা লড়ে যাচ্ছেন। এবার এই দুটো বিষয়কে সামনে এনে তিনি কি চাইছেন, হয়তো এই দুজনকে টপকে হুমায়ুন হয়তো নিজেকে মুসলিম সমাজের সামনে তুলে ধরতে চাইছেন, বলতে চাইছেন এরা অনেক পেছনে, সাচ্চা তো আমি। এবার সম্ভাবনা 2, তিনি শেষ মুহূর্তেও হয়তো আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালাচ্ছেন এবং সেক্ষেত্রে নিজের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন পরিষদীয় মন্ত্রীর কথাগুলোকে। শোভনদেব চট্টোপাধ্যায়ের যুক্তি ছিল যে একজন বিধায়কের ব্যক্তিগত মতামত বলে কিছু থাকে না। এবার সেদিক থেকে যদি বিচার করতে হয়, এই ফিরহাদ হাকিম বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর তো দায়িত্ববোধটা আরও বেশি হওয়ার কথা। তারা তো শুধু বিধায়ক নন, দুজনেই রাজ্যের মন্ত্রী। নির্বাচিত হওয়ার পর বিধায়ক হিসেবে হুমায়ুন কবির যদি একবার শপথ নেন, তাহলে ফিরহাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরী 2 বার করে শপথ নিয়েছেন, একবার বিধায়ক হিসেবে আর একবার মন্ত্রী হিসেবে। এবার এই দুটো সম্ভাবনার পাশাপাশি যে তৃতীয় একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেটা আমরা ভাবতে পারছি না, সেটা বুঝিয়ে দিচ্ছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত বলেছেন শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদে নাকি ধরা দিয়েছেন হুমায়ুন কবির। এবার খেয়াল করে দেখুন, ফাঁদে পড়া মানে তো শিকার হয়ে যাওয়া। এবার হুমায়ুন কি যেচে শিকার হলেন নাকি কেউ তাকে শিকার হতে পাঠালেন? এটাও কিন্তু ওই যদি সম্ভাবনা, তৃতীয় সম্ভাবনাটা ধরতে হয়, তাহলে একটা জটিল বিশ্লেষণের জায়গা তৈরি হয়। নেতৃত্বকে সম্মান দেওয়া, নেতৃত্বর শৃঙ্খলাকে সম্মান করা আমার মরাল ডিউটি, কিন্তু তালি তো 1 হাতে বাজে না, 2 হাতে বাজাতে হবে। আমি আপনাকে বললাম হ্যাঁ জি হুজুর,
আপনি বলবেন এই এখান থেকে ভাগ, তাহলে আমার পরবর্তীকালে স্টেপ কি হবে? এতে আমরা কোনো গুরুত্ব দিই না, ওটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়, তার পার্সোনাল। দেখুন, শুভেন্দুর ফাঁদে ও যে ফাঁদটা পেতেছে সেখানে আমরা পা দিতে চাই না। আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমার কমিউনিটিকে যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকটা উনি ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে। না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করব। বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে যে আমি ঢুকছি। কি মনে হচ্ছে যেখান থেকে ঘটনার সূত্রপাত, যার কথার বিরোধিতা করার জন্যই তার মাথায় শাস্তির খাড়া ঝুলছে, সেই শুভেন্দু অধিকারীর প্রতি কি আচমকা অনেক নরম হয়ে গেলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির? দুদিন আগেও যিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে, আজ তিনি কি বললেন? ক্ষমা টমা না, কথাটা অ্যাটলিস্ট ফিরিয়ে নিলে হবে। আচ্ছা, কথা যে চাইলেও ফেরানো যায় না, আজকালকার দিনে কোনো কথাই যে মুছে যায় না, চাইলেই ফিরিয়ে আনা যায় এবং বারবার সেটা চালিয়ে শোনা যায়, সেটা কি হুমায়ুন কবির জানেন না নাকি? নিশ্চয়ই জানেন। জানেন বলেই তো ফিরহাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রসঙ্গ উত্থাপন করে তাদের কথাগুলোকে ফিরিয়ে এনেছিলেন। তাহলে আচমকা শুভেন্দু অধিকারী সম্পর্কে এরকম সফট কর্নার তৈরির চেষ্টার কারণ কি? দেখুন, পাশাপাশি এটাও তো বুঝতে পারছেন যে যদি তুল্যমূল্য বিচার করেন তাহলে একই সঙ্গে নিজের দলের নেতাদের সম্পর্কেও তো তিনি যথেষ্ট আক্রমণাত্মক, অনেক বেশি আক্রমণাত্মক। এবার বিপক্ষের জন্য নরম আর নিজের দলের জন্য গরম, এর কারণ কি? দেখুন, 2015 সালে পরপর দুবার তাকে শোকজ করেছিল তৃণমূল, মানে এটাতে তিনি অভ্যস্ত। এবার তারপর বারবার শৃঙ্খলা ভাঙছে বলে তাকে সাসপেন্ডও করেছিল। এটাও তার কাছে নতুন কিছু না। তৃণমূলের সাসপেনশন মাথায় করে হুমায়ুন কবির বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাহলে এবার কি? কালকেই হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি হবে না, কিন্তু ইতিহাসটা যে ফিরে আসবে না সেই গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। হুমায়ুন কবির আজ নয়তো কাল, হতেই পারে, রইল জল্লা চললো বললা বলে এদিক ওদিক সেদিক চলে যেতেই পারেন। দেখুন, হুমায়ুন কবির দল ছাড়লে, মানে তার ইঙ্গিতও তিনি একটু দিয়েছিলেন, ভাবনা চিন্তা করবেন, 10 মাস এই সমস্ত বলেছেন টলেছেন, সে যাই হোক, কিন্তু যা করবেন করবেন, ইঙ্গিত যখন আছে তাহলে তিনি দল ছাড়লে তার কি প্রতিক্রিয়া হতে পারে সেটা একটু ভেবে দেখার দরকার। তার দল ছাড়া মানে কি? মানে তৃণমূলের একটা সংখ্যালঘু মুখ কমে যাওয়া, শুধু এটুকু? নাকি সংখ্যালঘু ভোটে একটু হলেও ধাক্কা লাগা? কারণ তিনি এমন একটা জায়গায় জেঁকে বসে আছেন বা আঁকড়ে ধরেছেন এমন একটা কথাকে, যেটাতে একটা জায়গায় তো সেন্টিমেন্ট একটা তৈরি হতে পারে। নাকি ভরতপুরের ড্যামেজ সেটা ফুরফুরা দিয়ে ম্যানেজ হয়ে যাবে? দেখুন, অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো ইঙ্গিত চারপাশে না এরকম ঘুরে বেড়াচ্ছে, জানেন তো। এর মাঝখান থেকে কোনো নির্দিষ্ট করে কিছু একটাকে খুঁজে বার করতে গেলে আরও অনেকগুলো কথা তো বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, খালি আমাকে দিয়ে বলার, কিন্তু জানেন এই কথাগুলো না বললেই না। দেখুন, জবের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে ইফতারে যাবেন বলে ঠিক করেছেন, তবের থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, এবং ওখানে বিশ্লেষণ কম, আলোচনার জায়গায় রঙ্গরসিকতা বেশি, এটা তো ঠিক আছে। যেটা চোখে পড়ছে বা যেটা চোখে পড়েনি সেটা নিয়ে বরঞ্চ আমরা একটুখানি আলোচনা করি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে কিন্তু প্রত্যেকবার যোগ দেন, আর হ্যাঁ, প্রত্যেকবারই বিজেপি মুসলিম তোষণের অভিযোগ তোলে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবারও ইফতারে যোগ দিলেন, একই অভিযোগ উঠবে, এটাই স্বাভাবিক, উঠে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় বসে তার জবাবও দিয়ে দিয়েছেন, কারণ তিনি জানতেন এই অভিযোগটা উঠবে, সুতরাং তিনি আর সেটার জন্য অপেক্ষা করে বসে থাকেননি, এবং সেই জন্যই তিনি আর কোন কোন সম্প্রদায়ের কি কি উৎসবে যোগ দেন সেগুলো ঝরঝর করে বলে গেছেন, সম্প্রীতির কথা বলেছেন। এটাই তো স্বাভাবিক, এতে নতুন কি রয়েছে?
রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তো তিনি নিজেকে হিন্দু বাড়ির সন্তান বলেছেন। তার থেকে বড় কোনো স্টেটমেন্ট কি ফুরফুরায় করেছেন? না, করেননি। ভোট মেরুকরণে বড় কোনো স্টেটমেন্ট তিনি দিয়েছেন? দেননি। কি বলেছেন? সেগুলোই বলেছেন যেগুলো সব জায়গায় ইদানিং বলছেন। তবে পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের উদ্যোগে যে ইফতার হয় তার থেকে ফুরফুরা শরীফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আলাদা ছিল, আবহাওয়াটা একদম অন্যরকম ছিল। পার্ক সার্কাসে মূলত ওই উর্দুভাষী মুসলিমদের প্রাধান্য, কিন্তু সেখানে ফুরফুরা শরীফে একদম বাঙালি মুসলিমময় অন্যরকম পরিবেশ। এই ইফতারে কীরকম সাড়া পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, অন্যরকম। এক কথা যদি বলতে হয় এটাই বলতে হবে। কেন বলছি তার অনেকগুলো কারণ আছে। টুকরো টুকরো বেশ কয়েকটা জিনিস চোখে পড়েছে যেগুলোকে জুড়তে গিয়ে মনে হচ্ছে ব্যাপারটা ঠিক সহজ সরল বা যেরকম হওয়ার কথা ঠিক সেরকম হয়। প্রথমত ইব্রাহিম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতারে যোগ দেননি। এবার বলতেই পারেন নওশাদ তো কবে আর তৃণমূলের পার্ট ছিলেন। ঠিক, তৃণমূলের লোকজনকে হারিয়ে তাদের সাথে লড়াই করে তিনি জিতে বিধায়ক হয়েছেন এবং তখন বামেদের সাথে বা কংগ্রেসের সঙ্গে, যাই হোক, যদি কোথাও জোট ঠোট থেকে থাকে সেগুলো তাদের সঙ্গে ছিল, বোঝাপড়াটা ছিল, তৃণমূলের সঙ্গে তো ছিল না। এটাও ঠিক, এগুলো ধরলে তার না যাওয়াটাও ঠিক। কিন্তু তারপরেও এটা আলোচনায় আসছে কেন? কারণ সাম্প্রতিককালে জাস্ট কয়েকদিনের মধ্যে তিনি ওই নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে এসছেন। আর এমন একটা সময় করেছেন যখন এই ফুরফুরা শরীফেরই আরেক পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন সুরটা মিলছে না। তার মানে কি? তার মানে একটা সম্ভাবনার অপমৃত্যু হলো, এখন এটা ধরতে হয়। আর তার মানে ফুরফুরা শরীফের 100% উপস্থিতি তিনি পেলেন না। এই লোকগুলোর কিন্তু ভোট রয়েছে, তার মানে মনের মধ্যে একটা খচখচানি থেকেই গেল হয়তো। তহা সিদ্দিকী যোগ দিয়েছেন, এই বেসুর সুর যা খুশি হোক না কেন, কিন্তু যোগ দিয়েছেন, কিন্তু টানা ছিলেন না। প্রথমে কিছুক্ষণ ছিলেন, তারপর চলে গেছিলেন, ফিরে এসে মুখ্যমন্ত্রীকে কিছু কাগজপত্র দেন। এবার এমনিতে তার পরিচিতি কি? তিনি তৃণমূল ঘনিষ্ঠ পীরজাদা, তাহলে তার তো এরকম একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে পাশে সারাক্ষণ থাকার কথা। অন্য জেলাগুলোতে আমরা তাই দেখি, কিন্তু ফুরফুরায় দেখলাম একটু অন্যরকম ছবি। এই যাওয়া আসা এগুলো তো আমাদের চোখে পড়লো। মুখ্যমন্ত্রী কিছু আশ্বাসও দিলেন এবং এই জায়গাটাতেই তহা সিদ্দিকী এবং ওই নওশাদ সিদ্দিকী আব্বাস অনুগামী গোষ্ঠী, এই দুটো গোষ্ঠীর কোথাও গিয়ে 100% কি পাওয়া গেল, এই প্রশ্নটা মনের মধ্যে উঠল। আরও একটা প্রশ্ন উঠল, তহা সিদ্দিকী এবং আব্বাস অনুগামী গোষ্ঠী, মানে তহা গোষ্ঠী এবং আব্বাস গোষ্ঠী, এই দুই গোষ্ঠীর বাইরেও তো এই ফুরফুরা শরীফে আর বেশ কিছু পীরজাদা রয়েছেন। তাদের অবস্থানটা কি? সেই পীরজাদাদের অনেকেই কিন্তু মুখ্যমন্ত্রীকে গ্র্যান্ড ওয়েলকাম দিয়েছেন। মানে বুঝতে পারছেন, এই টুকরো টুকরো ছবি আসলে ফুরফুরার মধ্যেই টুকরো টুকরো ইন্টারেস্ট গ্রুপের একটা ছবি তুলে ধরল, দ্বন্দ্বের ছবি। কারণ বাকি পীরজাদারা বলেছেন শুধুমাত্র একজন দুজনের মুখ থেকে তারা সরকারের প্রতিশ্রুতি শুনতে রাজি নন। এবার এই একজন যদি ধরে নিচ্ছি তহা সিদ্দিকী, কারণ এতদিন তার মুখ দেখেই বা তার মুখ থেকেই সরকার বা তৃণমূলের যাবতীয় বক্তব্যগুলো তারা শুনতেন। এবার দুজন হলে কার দিকে তারা ইঙ্গিত করছেন বুঝে নিন। কিন্তু তাদের মাথার মধ্যে তার মানে কোথাও না কোথাও ওই নওশাদের নামটাও ঘোরাফেরা করছে কি জানি না। দেখুন, বলেছেন যখন তখন তাদের দু একজনের মুখ তাদের মুখের সামনে ঘুরছে নিশ্চয়ই, কিন্তু মোদ্দা কথা কি, এই রকম নির্দিষ্ট কয়েকজনের কাছ থেকে তারা সরকারের প্রতিশ্রুতি শুনতে রাজি নন। তাহলে কার মুখ থেকে শুনতে চান? তাদের সাথে ডাইরেক্ট কানেকশান হোক। সরকার যদি ফুরফুরার উন্নয়ন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে সব পীরজাদাকে
সঙ্গে নিয়ে তাদের সাথে আলোচনা করেই তবে সেই সিদ্ধান্ত নিতে হবে। এবার এটা একটা অপশান, মানে সুযোগ, কিন্তু এটা একটা সমস্যাও বটে। শুধু তহা সিদ্দিককে দিয়ে গোটা ফুরফুরা শরীফ ম্যানেজ করা যাবে না। পীরজাদারা ঘুরিয়ে ফিরে মুখ্যমন্ত্রীকে সে কথা বুঝিয়ে দিলেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও উল্টো দিক থেকে তহা সিদ্দিকীকে বোঝাতে পারবেন যে তিনি রেগে গেলেই ফুরফুরা শরীফ হাতছাড়া, সেরম নয়। বাকিরা রয়েছেন, তারা এখন ডাইরেক্ট যোগাযোগ করছেন। এবার এই দুটো বার্তার পাশাপাশি আর একটা বার্তা রাজনৈতিক মহলে গেছে। মুসলিম মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁধা ভোটার, সেটা ভেবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মুসলিম সমাজের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার জন্য অনেক কিছু রয়েছে, অনেক কিছু চাপা ক্ষোভ আস্তে আস্তে কিন্তু দানা বাঁধছে, যেগুলো কোনো না কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। ফুরফুরা শরীফ একটা বড় জায়গা, এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব পীরজাদা আছেন। যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি। আমরা 32 ভাই, 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করার দরকার। সরাসরি আমাদের ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদাদের নিয়ে আপনি বসেছেন। এখানে এককভাবে কেউ কোনো জায়গায় নেই, এখানে আমরা সবাই মিলেই সব একটা একটা দায়িত্ব পালন করার পরে আমাদের ফুরফুরা শরীফ। ব্যাপারটা হচ্ছে গাছে উঠবো না বড় পাখি লোবো, গাছে উঠবো না বড় পাখি লোবো। যাদের কথা বলছেন তাদের বাড়ির ভেতরই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে। যান, ক্যামেরা নিয়ে যান, তাদের বাড়ির ভেতর দেখবেন। কিন্তু এত তাদের বাড়ির ভেতরে উন্নয়ন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির সমালোচনা। এরা আজকে মমতা ব্যানার্জির আছে, কালকে থাকবে না। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যে জায়গায় একজন কেউ কোনো জায়গার কিছু নেই, আমরা সবাই সব জায়গায় সব দায়িত্ব নিয়ে এক একজন এক একটা দিক দেখি। কারণ এটা একটা বিশাল কর্মকাণ্ড, সারা পূর্ব ভারত জুড়ে এর একটা কর্মকাণ্ড, অতএব একা এটা বহন করা সম্ভব। সিট ফাঁকা বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আমি নিজে দেখেছি সিট ফাঁকা ছিল, 19 থেকে 20 জন গেছে। তো যখন ফাঁকা আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ, ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে, তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে। আজকে তহা সিদ্দিকী এলেন কিন্তু কিছুক্ষণ পরে বেরিয়ে চলে গেলেন। আমি তহা সিদ্দিকী না, আমি মেহরাব সিদ্দিকী। ড্যামি পীরজাদা যারা ফুরফুরা শরীফের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই। যে উদ্দেশ্য নিয়ে ইফতার বা যে আয়োজন হয়েছিল এটা কি সফল হয়েছে? না, মোটেই নয়। মুখ্যমন্ত্রী জানছেন সফল হয়েছে, উনি জানছেন সফল হয়েছে, কিন্তু আমরাও জানি সফল হন না উনি। তাহলে কি হলো? মুখ্যমন্ত্রী জানলেন সফল হয়েছে কিন্তু আসলে সফল হয়নি, এটা তহা সিদ্দিকী বলে দেওয়ার মানে কি? মানে তিনি কি ওখানে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে বলেননি যে তিনি যে কাজের জন্য এসছেন সেই কাজটা সম্পূর্ণ হয়নি, নাকি এই জায়গাটা পরে বোঝাবেন বলে ঠিক করে রেখেছেন? ইন্টারেস্টিং একটা মোড় কিন্তু, যাই বলুন। দেখুন, ফুরফুরা শরীফ থেকে ফেরার পথে বর্ষিয়ান পীরজাদা মারফ সিদ্দিকীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। এটা দেখে 3000 বছর আগের একটা সন্ত সাক্ষাতের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। কেন জানেন? কারণ ওই বললাম, এই প্রত্যেকটা ঘটনা, টুকরো টুকরো ঘটনা আজকে এই ফুরফুরা শরীফে তুলে ধরছি এবং মনে হচ্ছে ইতিহাস অদ্ভুতভাবে নিজের একটা একটা করে রূপ বদলাচ্ছে। এবার যে সাক্ষাৎকারটার কথা বলছি না, আলেকজান্ডার নাম জানেন, গ্রিক বিশ্বযোদ্ধা, অসাধারণ তার পারদর্শিতা, পরাক্রম, ভারতে চলে এসেছিলেন। আলেকজান্ডার পুরু, এগুলো তো আমরা সব জানি, এটা তুলনায় কম প্রচলিত ব্যাপার আর কি। আলেকজান্ডারের তাঁবুতে এসেছিলেন কল্যাণ ঋষি, তক্ষশিলার উনি একজন রহস্যময় জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি শ্রবণের জীবনযাপন করতেন। কল্যাণ ঋষিকে গ্রিকরা কালানোস বলে ডাকতেন।
গ্রিক ইতিহাসে এই কালানোস নামটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, কারণ আলেকজান্ডার স্বয়ং এই কল্যাণ ঋষির শিষ্যত্ব গ্রহণ করেন। আলেকজান্ডারের অনেক সেনাপতিও কল্যাণ ঋষির শিষ্য হয়। এবার কল্যাণ ঋষি আলেকজান্ডারের সঙ্গে তক্ষশিলা মানে তখনকার পাক পাঞ্জাব থেকে পার্সিয়া মানে ইরান পর্যন্ত গেছিলেন, কিন্তু ইরানের ঠান্ডায় তার শরীর খারাপ হয়ে যায়। তখন কল্যাণ ঋষি আলেকজান্ডারকে বলেন যে শয্যাশী হয়ে থাকার চেয়ে প্রাণত্যাগ করা ভালো, এবং তার ইচ্ছা অনুযায়ী সেনাপতি টলেমি একটা চিতা তৈরি করেন, তাতে আগুন ধরানো হয়, আর কল্যাণ ঋষি তাতে আত্মাহুতি দেন। সব গ্রিক শিষ্যকে কল্যাণ ঋষি সেই মৃত্যুযাত্রার সময় মানে ওই চিতার থেকে আশীর্বাদ করে যান, শুধু একজনকে ছাড়া। কে জানেন? আলেকজান্ডার। কেন? কল্যাণ ঋষি চিতায় ওঠার আগে আলেকজান্ডারকে বলেছিলেন ব্যাবিলনে তিনি নিজে আসবেন শিষ্যকে নিতে। ঠিক 1 বছর পর ব্যাবিলনে আলেকজান্ডার মারা যান, কিন্তু কল্যাণ ঋষির প্রভাবে বিশ্বজয়ী বীরের ততদিনে হৃদয় পরিবর্তন হয়ে গেছে, তিনি সর্বত্যাগী হয়ে গেছেন। এবার কেন, কি দেখে আলেকজান্ডার সব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? কি অসাধারণ একটা কথা ভাবুন তো, জয়ের ইচ্ছাই তোমায় পরাধীন করে রেখেছে। আচ্ছা, এই কথাগুলো বা এতটা দেখালাম আপনাদের কেন? দুটো কারণে। দেখুন, এর থেকে সিগনিফিক্যান্ট জায়গা আর কোথাও পাবেন না। এই যে কল্যাণ ঋষির সাথে আলেকজান্ডারে দেখা হয়ে যাওয়া, আর তার সাথে আজকে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যাওয়াটা, এই দুটোর মধ্যে কোথাও গিয়ে যেন একটা খুব ইঙ্গিতপূর্ণ মিল খুঁজে পাচ্ছি, জানেন তো। মনে হলো আপনাদের সাথে শেয়ার করছি আর কি। একটা বিষয় তো আপনাদেরও মনের মধ্যে উঠছে, আমি জানি ওই শেষ বক্তব্যটা আপনাদের মনের মধ্যে রয়েছে। উচ্চাকাঙ্ক্ষীরা তারা কি জয়ের ইচ্ছের কাছেই পরাধীন হয়ে যান? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় ছুটে গেলেন, সেটা কি রাজধর্ম নাকি ধর্মের রাজনীতি? দেখুন, এটা প্রশ্ন আমাদের নয়, এটা আপনার বা আমার বা সবার, অথবা রাজনীতির। পরপর দুবার বিধানসভায় 200 গণ্ডি পেরিয়েছে তৃণমূল, প্রায় 3/4 সংখ্যাগরিষ্ঠতা। 2011 থেকে বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আলেকজান্ডারের মতোই অপরাজেয়, তার সংকটও কি আলেকজান্ডারের মতোই হচ্ছে? এবার ভাবছেন তো সংকট কি? সংকট কি মানে, সংকটটা কি সেটা তো ওই যে ছবিগুলো আপনাদের দেখালাম তার মধ্যেই পরিষ্কার। দেখলেন না, কল্যাণ ঋষি হাওয়া ভর্তি ওই চামড়ার মশক দিয়ে আলেকজান্ডারকে কীরকম বোঝালেন। একদিকে চাপ দিচ্ছেন, অর্থাৎ একদিক দখল করছেন, তাকে তার মতো করে বুঝিয়েছিলেন। একদিকটা দখল করছেন তো অন্য দিকটা ফুলে উঠছে, মানে বিদ্রোহী হয়ে উঠছে। আবার অন্য দিকটা যখন চাপছেন তখন এপাশটা বিদ্রোহী হয়ে উঠছে। কি বুঝলেন? ভারসাম্য থাকছে না। ভারসাম্য কখন থাকে? ভারসাম্য বজায় রাখতে মাঝখানে থাকতে হয়। কিন্তু আলেকজান্ডার কি জানেন তিনি কোথায় দাঁড়িয়ে? এটাই কল্যাণ ঋষি প্রশ্নটা করেছিলেন। 3000 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে নেই? ভাবুন তো, তিনি, তার রাজ্য, তার রাজ্যবাসী কিসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে? সম্ভাবনা নাকি সর্বনাশ? কল্যাণ ঋষির চামড়ার থলি দিয়ে যা বুঝিয়েছিলেন সেই সমস্যা তো এখানেও দেখা দিতে শুরু করেছে। দেখুন, কাকে রাখবেন আর কাকে ছাড়বেন। এই এতক্ষণ ধরে যা যা বলেছি শুরুর থেকে এখন পর্যন্ত পুরোটাই তো তার গল্প। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির করাচ্ছেন, 30শে এপ্রিল তার উদ্বোধন। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী কি দাবি করছেন? দীঘায় একটা মসজিদও তৈরি করে দিতে হবে। বুঝতে পারছেন ওই মশকের হাওয়া ভর্তি চামড়ার থলির কোন দিকে পা পড়েছে আর কোন দিকটা ফুলে উঠছে? আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি,
ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকাফ মানে ওয়াকাফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। কুম্ভের তুলনায় গঙ্গাসাগরের আয়োজন অনেক ভালো হয়েছে, গত মাসেও তো বড় মুখ করে বলেছিলেন তৃণমূল নেতারা। আর তহা সিদ্দিকি সেখানেই ঘা বেড়েছেন। গঙ্গাসাগরে রাজ্য খরচ করলে ফুরফুরা শরীফের বার্ষিক উৎসবে কেন করবে না? যোগী আদিত্যনাথকে কিন্তু নিজের রাজ্যে প্রশ্নের মুখে পড়তে হয়নি, খেয়াল করে দেখুন, কারণ তিনি আম আর আমসত্ত্ব একসঙ্গে চাননি। ফুরফুরা শরীফে আজ সরকারি খরচে ইফতার হয়েছে, তহা সিদ্দিকি তাতে খুশি তো নিশ্চয়ই, কিন্তু এটাই বড় কথা, কিন্তু তিনি মনে করছেন কার্য সিদ্ধি হয়নি, উদ্দেশ্য সিদ্ধি হয়নি। কারণ ওই তিনি তো দীঘায় মসজিদের দাবিও জানিয়েছেন, অনুরোধ নয় দাবি। আর ওয়াকফের আওতায় মসজিদ করা হবে কিনা সেটাও ভাবতে বলেছেন। এবার বর্তমান ওয়াকফ আইনে ভারতের যে কোনো মুসলিম ধর্মস্থান সেটা তো বাই ডিফল্ট ওয়াকফের আওতায় আসে, অটোমেটিক্যালি চলে আসে। মানে মসজিদ যদি হয়েও যায়, বানাবে রাজ্য আর নিয়ন্ত্রণ করবে ওয়াকফ বোর্ড, আইন তো তাই বলে। এবার এই আইন বজায় রাখার দাবিতেই তো দিল্লির যন্তর মন্তরে আজ বিক্ষোভ দেখিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এরপর গোটা দেশে বিক্ষোভ দেখাবে তারা। এবং মজার ব্যাপার কি জানেন, সংসদীয় স্থায়ী কমিটিতে এই পার্সোনাল ল বোর্ডকেও ডাকা হয়েছিল, তারা তাদের যুক্তিগুলো পেশ করেছে। স্থায়ী কমিটির রিপোর্টে সেগুলোর উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন জগদম্বিকা পাল, বোর্ডের প্রধান। কিন্তু তারপরেও তো মুসলিম ল বোর্ড রাস্তায়। আর এখানেও মজার ব্যাপার আরেকটা, এগিয়ে বাংলা। রানী রাসমণি রোডে তৃণমূল এ ব্যাপারে কবে বিক্ষোভ দেখিয়ে দিয়েছে ভাবুন তো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো স্থায়ী কমিটির বৈঠকে একদম আপোষহীন লড়াই করেছেন, একদম রক্তের অক্ষরে লিখে দিয়েছেন, মানে হাত টাত কেটে রক্ত ফক্ত ঝরিয়ে ফেলেছেন। এবার এখন তহা সিদ্দিকি সেই ওয়াকফের আওতাতেই মসজিদ করতে বলছেন, যে ওয়াকফের জন্য তৃণমূল আন্দোলনে নেমেছিল। এবার ভাবুন, তাদের যার জন্যে আন্দোলন করা, সেই আন্দোলনের বিষয়েই তহা সিদ্দিকির এই দাবি। এবং খেয়াল করুন, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু অনুরোধ নয়, তহা সিদ্দিকি দাবি করছেন মসজিদ বানানোর ওয়াকফের আন্ডারে। দেখুন, এই দাবিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে। দীঘায় মন্দির নয় বলছে, জগন্নাথ কালচারাল সেন্টার বলছো নাকি। দেখুন, এই এখন এই মন্দির মসজিদের তো কন্ট্রোভার্সি তখন চলছে। আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চাইবো দীঘার হসপিটালটাকে উন্নততর করা হোক, তাদের সেটা। আপনি যদি বলেন আপনার ডিমান্ড কি, আমার সর্বপ্রথম ডিমান্ড হবে দীঘাতে পাবলিক ট্রান্সপোর্ট আরও বাড়াতে হবে, বিভিন্ন জায়গা থেকে আরে কানেক্ট করাতে হবে, এবং সাথে সাথে দীঘার যে হসপিটালটা আছে সে হসপিটালটাকে উন্নততর করতে হবে। তহা বাবু যে প্রশ্ন করেছেন, তহা বাবুদের অত্যন্ত কাছের আস্থাভাজন মানুষ হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। ইমাম মাতা শুরু করেছিলেন, রাজনীতিতে ধর্মের প্রবেশ ঘটিয়েছিলেন। আজকে এই প্রশ্নগুলো এড়িয়ে যাবেন কি করে? ফ্র্যাঙ্কেস্টাইন অশ্বাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য দাবি চলছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এটা। তহা সিদ্দিকি সাহেব যেটা বলছেন সেটা নিজে থেকে বলছেন বলে আমার মনে হয় না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতেই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে তৃণমূলের পক্ষে কনসলিডেট করা, আর 5% হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসের বিজেপি থেকে নিয়ে যাওয়া। হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মন্দির তৈরি করছেন, আর ওখানে মুসলিমদেরকে উস্কে দিচ্ছেন। দেখুন, এই চাপানোতরের মধ্যে আমি নওশাদ সিদ্দিকির বক্তব্যটা খেয়াল করছিলাম। উনি ওখানে হাসপাতাল তৈরির কথা বলছেন, ওখানকার উন্নয়নের কথা বলছেন। ভাবছেন তো, যেখানে মসজিদের কথা বলেছেন তহা সিদ্দিকি, সেখানে নওশাদ সিদ্দিকি আরেক পীরজাদা, তিনি কি করে অন্য সুরে কথা বলছেন। এটাও একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি। দেখুন, তহা সিদ্দিকি যে সুরে গোটা দাবিটাকে বেঁধে দিয়েছেন, সেটা একটা চরমপন্থী একটা লাইন, এইভাবেই দেখতে হবে, এক্সট্রিম মুসলিমপন্থী একটা লাইন।
এবার সেইখানে সেই সুরে সুর মেলানোটা নওশাদের পক্ষে অত্যন্ত স্বাভাবিক, কিন্তু তিনি যদি এটাতে সুর মেলান তহা সিদ্দিকীর দাবির সঙ্গে, তাহলে তো তিনি ফলোয়ার হয়ে গেলেন। তহা সিদ্দিকী একটা বক্তব্য রেখেছেন, তার সপক্ষে তিনি বক্তব্য রাখছেন, ফলে তিনি এমন একটা লাইন নিলেন যে লাইনটা ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, মাঝখান দিয়ে যাচ্ছে। এটাও একটা স্ট্র্যাটেজি। রাজনীতিতে এই অঙ্কগুলো প্রতি মুহূর্তে প্রত্যেক সময়ে কষতে হয় কোন রাস্তাটায় যাওয়াটা সুবিধে। দেখুন, এমনিতে এই যে দীঘা যেটা হচ্ছে সেটার কাগুজে নাম কালচারাল সেন্টার হতে পারে, কিন্তু আদতে তো রাজ্যবাসী সেটাকে জগন্নাথ মন্দির হিসেবেই চেনে। এবার মন্দিরের পাশে মসজিদ তৈরি হলে কী হবে? সবচেয়ে খুশি কে হবেন? শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই ওয়াক অফের আওতায় মসজিদ যেটা তহা সিদ্দিকী প্রস্তাব দিয়েছেন, সেটা তো গোটা ভারতে হাতিয়ার করবে বিজেপি। বিজেপি তো জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্তকেও প্রশ্নের মুখে ফেলতে শুরু করেছে। ধর্মনিরপেক্ষ দেশে সরকার কি করে ধর্মস্থান তৈরি করে বিজেপি প্রশ্ন তুলছে। এবার তৃণমূল পাল্টা রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু মন্দির তৈরি করা নিয়ে বিজেপি কেন প্রশ্ন তুলছে? কারণ অযোধ্যায় রাম মন্দির তৈরির দিন ঘোষণার কাছাকাছি সময় জগন্নাথ মন্দিরের ঘোষণা হয়েছিল। রাম মন্দিরের ক্ষেত্রে আদালতের নির্দেশ ছিল, ফলে সরকার দায়বদ্ধ। জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে সেরকম কিছু নেই। তাহলে রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির, এটা রাজনৈতিক কৌশল, এটা প্রচার করা বিজেপির পক্ষে খুব স্বাভাবিক। কিন্তু এইবার এই মসজিদের দাবি ওঠায় কী হলো? মন্দিরটা তৃণমূলের গলার কাঁটা হয়ে গেল, আর সেটা বিজেপির গলার মালা হয়ে গেল। এখন রাজনৈতিক অভিমুখ যেদিকে, তাতে রাম মন্দিরের মতো এই জগন্নাথ মন্দিরও কিন্তু বিজেপির খাতাতেই চলে যাচ্ছে, কারণ তহা মসজিদের দাবি করেছেন। আবার তহার মসজিদের দাবিও বিজেপির খাতাতেই যাবে, কারণ শুভেন্দু অধিকারী যথাস্থানে তার প্রচার করবেন, এমনভাবে প্রচার করবেন যাতে ভোট বিন্যাসটা তার সাজিয়ে নেওয়ার সুবিধা হয়। তাহলে উইন উইন সিচুয়েশন তাদের জন্য। এক্ষেত্রে সব থেকে অখুশি কে হবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি দলকে পূর্ব মেদিনীপুরের একটা টার্গেট বেঁধে নিয়েছেন, জানেন তো, 16-র মধ্যে 12টা আসন জিততেই হবে, এটাই টার্গেট। এবার মসজিদ হলে এই ইস্যুটা আর উন্নয়নে থাকবে না, মন্দির বনাম মসজিদ হয়ে যাবে। এমনিতে সেটা কার দিকে বুমেরাং হবে সেটা তো পরের কথা, কিন্তু বামেরা এটাকে বলে বাইনারি সেটিং। এটা শুনলে মোহাম্মদ সেলিম খুশি হবেন। তারা একটা সেটিং তত্ত্ব তুলেছিলেন, কিন্তু সেই তত্ত্বে না জেনেই আজ বিজেপি শিলমোহর দিয়ে দিয়েছে। বিজেপির বিধায়ক মিহির গোস্বামী তিনি দাবি করেছেন অভিষেককে দুর্নীতির মামলা থেকে বাঁচাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরা হয়েছিল। সিপিএম তো এই অভিযোগটাই বলে আসছে দীর্ঘদিন ধরে। অভিষেককে দুর্নীতি মামলায় ধরা হয় না কারণ দিল্লির বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে। তিনি ভেবেছিলেন আলাদা করে তিনি একটা দল করবেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিম বাংলায় যে ধরনের আইনগত ব্যবস্থা চলছে, যেভাবে ইডি এবং সিবিআই চার্জশিট জমা দিয়ে ভাইপোর কথা বলছেন, তার থেকে বাঁচার জন্যে এরা চেষ্টা করেছিল কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরে কিছু ব্যবস্থা করার। হতে পারে, দেখুন বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ করছে আমাদের তো জানার কথা নাই, কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে সবাই ধরা পড়ে, একটা পরিবার ধরা পড়ে না কেন? চার্জশিটে এত নাম ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, কিন্তু পদটা বলা হচ্ছে না। পদ না বলার জন্য সিবিআই নাকি কিছু করতে পারছে না। কাকু সব বলে দিয়েছে, কাকুর কাছে কোনো ঢাক ঢাক গুড়গুড় নাই, কাকু সব বলে দিয়েছে। কাকু বলার পরেও এখনো সিবিআই হাকুপাকু করছে, করবে কি করবে না। হ্যাঁ, এটা ঠিক যে ওই পরিবারের একজন কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, হ্যাঁ, এবং চেষ্টা করে যখন সেখান থেকে লাথি খেয়েছেন, তাই এখন আবার মুখ খুলেছেন। আলটিমেটলি এসব কিচ্ছু করে বাঁচা যাবে না, এটা ঠিক বলেছেন। শুভেন্দু অধিকারী একটা জিনিস প্রমাণ করেছে যে বিজেপিতে 19শে ডিসেম্বর 2020 প্রবেশ করার পর এই যে অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির নাম্বার 2, এই ব্যক্তির সঙ্গে খুব ক্লোজ রিলেশনটা করেছে
এবং তার দপ্তরের যে সিবিআই, ইডি বা আরও যেসব মানে এজেন্সিগুলো রয়েছে, ও দেখবেন অনেক আগে আগে যা বলে দেয় সেটাই সিবিআই ফলো করে। তো সেই অ্যাডভান্টেজটা শুভেন্দু অধিকারী নিতে চাইছে। কোচবিহারের মিহির গোস্বামীর দাবি যে নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেকের নাম যখন চার্জশিটে এসেছিল তখন তিনি বিজেপির হাতে পায়ে ধরেছিল, এখন অবান্তর কথা কোন জবাব। দেখুন, মিহির গোস্বামী তিনি কাকে কাকে কোথায় কোথায় অস্বস্তি ফেলেছেন জানি না, তবে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ কিছু বলতে চাননি, দেখলেন তো, অবান্তর বলে এড়িয়ে গেছে। এবার সেই কুণাল ঘোষও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে মন্তব্য করার থেকে বিন্দুমাত্র বিরত হননি। এড়ানোর তো প্রশ্নই নেই। লোকসভা ভোটের আগে উত্তর কলকাতায় তৃণমূল যখন একটু এলোমেলো আর কি, মানে হাওয়াটা যখন এলোমেলো বইছিল, তাপস রায় দলটল ছেড়ে দিলেন, শিয়ালদা এলাকার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়লেন, ঠিক তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করায় কুণাল ঘোষকে জোড়া পদ খোয়াতে হয়েছিল। একটা না, দুটো, রাজ্য সাধারণ সম্পাদক আর মুখপাত্রের দায়িত্ব, এই দুটোর থেকে তাকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। ডেরেক ওব্রায়েন সেই সময় বলেছিলেন কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছেন সেগুলো দলের কথা নয়, ব্যক্তিগত অভিমত। শুনে আবার আপনাদের হুমায়ুন কবিরের ব্যক্তিগত বক্তব্যের কথা মনে পড়ে যাচ্ছে তো, যে এটা তৃণমূল একদম ব্যক্তিগত হিসেবে যে ধরে না, সেটা কিন্তু লং স্ট্যান্ডিং একটা উদাহরণ রয়েছে। কুণাল ঘোষের ক্ষেত্রেও কিন্তু রেয়াত করেনি, তার দুটো পদ গেছিল, হ্যাঁ তারপর ফেরত এসছে। এবার সেটা দেখে আবার কোথাও গিয়ে হুমায়ুন কবির তিনি আবার আশ্বস্ত হতে পারেন যে যদি তার কিছু হয়ও আবার ফেরত আসতেই তো পারে। পৃথিবীতে কোনো কিছুই কনস্ট্যান্ট নয়, জানেন তো, সব নিত্য পরিবর্তনশীল, সব মায়া, এটাই আলটিমেট কথা। কিন্তু যাই হোক, এতদিন পর আবার কুণাল ঘোষ তার ব্যক্তিগত মতামত জাহির করেছেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন। ভাবছেন তো, একজন অসুস্থ হয়েছে, তার সুস্থতা কামনা করবেন তারই দলের আরেকজন কমরেড, তো এটাই তো স্বাভাবিক। মজাটা অন্য জায়গায়। স্বাস্থ্য কামনা করতে গিয়ে তো আসলে অসুস্থতার খবরটাই প্রকাশ করে দিয়েছেন তিনি। তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংসদ, লোকসভার দলনেতা অসুস্থ, এই খবরটা তো ছড়িয়ে গেল। তারপর যারা খবরটাকে অস্বীকার করতে চাইলেন, কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতেই তাদের ছাগল টাগল বলে দিলেন। কেন করলেন? মেডিকেল এথিক্স বলে একটা জিনিস আছে, জানেন তো, সেটা বলে যে কারোর অসুস্থতার খবর তার সম্মতি ছাড়া অন্যকে জানাতে নেই। সেই মনে আছে বলছিলাম আপনাদের, জিন্নার ক্যান্সারের খবর তার ডাক্তার কাউকে বলেননি, বললে হয়তো দেশভাগটা হতো না। শাহজাহানের পক্ষাঘাতের খবর ছড়িয়ে পড়েছিল, তাই মুঘল সাম্রাজ্যে গৃহযুদ্ধ হলো, দারাশুকোর মাথা কাটা গেল, মুরাদ মুরাদাবাদে বন্দি হলো, সুজাকে বাংলায় খেদিয়ে দেওয়া হলো, আর ঔরঙ্গজেব তখতে বসলো। মানে একটা খবর, অসুস্থতার খবর, কত কিছু করে ফেলতে পারে। মজার ব্যাপার কি জানেন, কুণাল ঘোষও পুরনো একটা বক্তব্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শাহজাহান বলেছিলেন। সে যাকে কী বলেছিলেন, কেন বলেছিলেন, সেটা তো পরের কথা। এই মিল টিলগুলো না একদম কাকতালীয়, জাস্ট মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু একটা অন্য কথা বলুন তো, ধরুন একজন জনপ্রতিনিধি, তিনি কি অসুস্থ হতে পারেন না? পারেন। কিন্তু একজন জনপ্রতিনিধি যদি অসুস্থ হন, তাহলে কি হতে পারে? ওই তৃণমূলের পরিষদীয় মন্ত্রী বলে দিয়েছেন কোনো কিছু ব্যক্তিগত থাকে না, বিশেষ করে জনপ্রতিনিধি হলে। এই জনপ্রতিনিধি শারীরিকভাবে আনফিট, এই বার্তাটা দেওয়ার মানে কি? সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি একদিকে সাংসদ প্লাস উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি, তার আনফিট সার্টিফিকেট ইস্যু করে দেওয়া মানে এই দুটোর, মানে যে দুটো তার জায়গা, সেই দুটো জায়গার কোনো একটাকে টার্গেট করা হচ্ছে না তো? আর যদি হয়, কেন হচ্ছে? আজকে কুণাল ঘোষ এটা পোস্ট করেছেন, এবং আজকে এক্ষুনি কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বললেন যে আমার কাছে খবর আছে সুদীপ দা নিশ্চয়ই অসুস্থ আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সত্যি অসুস্থ? আমি সেটাই শুধু আপনাকে জানতে চাই। আমি এসব নিয়ে কিছু বলবো না। দেখুন, আমি সকাল থেকে এইসব পোস্ট আর হ্যান ত্যান এগুলো বলছি, বাট হি ইজ ফাইন, আই এম টেলিং ইউ দিস মাচ।
ওকে, কুণালদা হয়তো মিসইনফর্মড আছেন বা কিছু। এই তথ্যটা আমার কাছে সঠিক আছে, ওনার স্ত্রীর কাছে সঠিক নেই। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। নোংরা দল, তাদের তেমন নোংরা কালচার। যদি মানুষ অসুস্থও থাকে তাকে নিয়ে এইভাবে বাজারে কাজিয়া করার কোনো যুক্তি নেই। আপনি ভাবুন, স্ত্রী বলছেন স্বামী সুস্থ আছেন, আর দলের সাধারণ সম্পাদক বলছে স্ত্রী ভুল বলছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। কুণাল ঘোষ ভুল কথা বলে না, আর যদি কুণাল ঘোষ পরে জানতে পারে কিছু বলার যে তার কোথাও ভুল হচ্ছে, সে অকপটে সেই ভুল স্বীকার করে নেওয়ার পক্ষে। আমি যা বলেছি, আমি কাল বলেছি, আমি এই বিষয়ে একটি কথাও বলবো না। কে কোনটা স্বীকার করবেন না করবেন সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত, আমি এই বিষয়ে করব না। আমার সাদা মনে কাদা নেই। কতগুলো পয়েন্ট দেখলাম জানেন তো, মনের মধ্যে মানে সঙ্গে সঙ্গে একদম ছুঁচের মতো ঢুকে গেল। এক, এটা আপনাদের জন্য, রাজনৈতিক নেতাদের সাদা মনে কাদা থাকে না, ভুল বুঝবেন না এদের। দুই, রাজনীতিকদের যে অসুস্থতা সেটা অনেক সময় তাদের স্ত্রীরাও টের পান না, কিন্তু তার দলের মুখপাত্ররা টের পেয়ে যান। আমি বলছি না, কুণাল ঘোষ বলছেন, এবং তিনি কখনো ভুল বলেন না। এবার যিনি ভুল বলেন না তিনি আরও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাতে তিনি এই যে গোটা ব্যাপারটাকে কেউ কেউ সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষ এরকমভাবে দেখতে চাইছেন, মানে অতীতের রেফারেন্সগুলো টেনে আর কি। এই বনাম শব্দটার যে কোনো অস্তিত্বই নেই। তিনি যে এখনও যে কোনো সময় ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নাড়ু খেতে চলে যেতে পারেন, এটা কুণাল ঘোষ বলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে সুস্থতাটাও আবার কামনা করেছেন, মানে অসুস্থতার খবরটা ওই বলেছিলাম ঠিক। এবার কুণাল ঘোষ অতীতে ওই তখনকার যে গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে সবাই বনাম বলে ভাবছেন, তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কাটলেট খেয়ে এসছেন, এবার গিয়ে নাড়ু খেতেই পারেন, এতেই বা কী বলার আছে। রাজনীতিতে সব কিছুই সম্ভব, এটা তো কুণাল ঘোষই বলে দিয়েছেন। এবার সুতরাং বুঝতে পারছেন এক্ষেত্রেও হ্যাঁ কোথাও গিয়ে মনে হচ্ছে না কেউ একটা ওই ব্যালেন্স করার চেষ্টা করছে। মানে কিসের ব্যালেন্স এটা নিয়ে আবার যদি ভাবতে বসেন তাহলে আপনাদের ভাবতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কার আস্থাভাজন, নাকি এটা তৃণমূল নেত্রীর আস্থাভাজন তো বটেই, এটা নিয়ে আলাদা করে আলোচনার কোনো মানে নেই, কারণ না হলে লোকসভার আগে ওখানে তৃণমূল নেত্রীর মিছিল বেরোতো না। এবার এর পরেও কেউ যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কারণে নিশানা করছেন বলে মনে হয়, তাহলে ধরতে হবে তিনি অন্য কাউকে খুশি করতে চাইছেন। এই অন্য কেউটাকে তা আমরা কি করে জানবো? ওটাগুলো সবই তো মুখপাত্ররা জানেন, আমরা কোত্থেকে জানবো? তবে একটা কথা বুঝতে পারছি, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণমূলেও কিন্তু অনেক কিছু পাল্টাচ্ছে, ব্যালেন্স বা ভারসাম্যের খেলা চলছে।